স্থিতিশীল হচ্ছে রিজার্ভ, প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 10,600 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন। সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, বিএনপিকে কাদের, কূটনীতিকদের পদলেহন করছেন দলটির নেতারা, বললেন হাসান। বৈশ্বিক সংকটের দোহায়ে লাফিয়ে বাড়ছে খাদ্যসহ প্রসাধনীর দাম, বাজারে উধাও চিনি, সরবরাহ নেই সয়াবিন তেলে। এবং রাজধানীতে বাড়ছে মাদকাসক্ত পথ শিশুর সংখ্যা, জড়াচ্ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে। সামাজিক অবক্ষয় ঠেকাতে প্রশাসনিক নজরদারির তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। রপ্তানি ও রেমিটেন্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হচ্ছে বলে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন, তবে পুরোপুরি বন্ধ করা যাবে না। মঙ্গলবার একনেক সভায় 10,600 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। নাসির উদ্দিনের রিপোর্ট। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে একনেক সভা। এতে 10,683 কোটি 30 লাখ টাকা ব্যয় 11টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে 6টি নতুন, বাকিগুলো সংশোধিত। পরে সভার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়। সরকারের নিজস্ব ব্যয় 7,825 কোটি 57 লক্ষ টাকা। পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নের খরচ কমাতে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী, তবে উন্নয়ন প্রকল্প বন্ধ রাখা যাবে না। খরচ কাটেন, আরো খরচ কাটেন, বাট খরচ বন্ধ করেন না। খরচ বন্ধ করলে আমরা বিনাশ হয়ে যাব। খরচ করব, বাছাই করে করব। প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 32.5 বিলিয়ন ডলার। রপ্তানি ও রেমিটেন্স বাড়তি থাকায় সার্বিক অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আসছে গত কিছুদিন যাবত। এক্সপোর্ট বেড়েছে, আমাদের রেমিটেন্স বেড়েছে। এটা ইঙ্গিত দেয় যে ফরেন রিজার্ভ নিয়ে আমাদের এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ এই দুটোর তো প্রধান সোর্স ফরেন রিজার্ভ। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারের প্রভাব এবং ভর্তুকি সমন্বয়ের জন্য এটা হচ্ছে। দাম বাড়ার কারণ বিশ্ব দাম বাড়াতে পরিবহন ব্যয় সহ আমাদের দাম বাড়াতে হয়েছে। এখন ভর্তুকি দিচ্ছে, বিশাল একটা ভর্তুকি দিচ্ছে আমার অর্থনীতি, প্রায় 6% আমাদের জিডিপি চলে যাচ্ছে ভর্তুকিতে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার প্রকল্পটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও একনেকে স্থান পায়নি এটি। পরিকল্পনা মন্ত্রী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু জানতে চাননি। এই বিষয়ে আমাদের তালিকায় আজকে বিষয়টি ছিল না। দ্বিতীয় হলো, মাননীয় প্রধানমন্ত্রী কিছু জানতে চান নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। হতাশা থেকে বিএনপির রাজনীতি অসুস্থ হয়ে গেছে এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং সরকার পরিবর্তন চাইলে দলটিকে অবশ্যই নির্বাচনে আসতে হবে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এও বলেন, বিএনপির আন্দোলনে কারা অর্থের যোগান দিচ্ছে সে খবর জানা আছে সরকারের। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান অভিযোগ করেন, স্বাধীনতার বিরোধিতাকারীরাই শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি নিয়ে ষড়যন্ত্র করছে। মাইনুল হোসেন পিন্নুর রিপোর্ট। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, ততদিন দেশ এগিয়ে যাবে। আমরা সেই জন্যই এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে। আপনাদের শুধু যেতে হবে, কথা বলতে হবে। যারা কোনোদিন বাংলাদেশ চায় নাই, তারা কিন্তু বাংলাদেশ যে ভালো করছে
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে জায়গায় এসে গেছি সেটা তাদের সহ্য হচ্ছে না। আমাদেরকে যে জায়গায় যাওয়া দরকার, আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে আবার আমাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, মাদক ব্যবসা করবে, জমি দখল করবে, তাদের সঙ্গে কোনো আপোষ নেই। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সরকার পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। বিএনপি জোটের হার ভেঙে যাচ্ছে। এই জোট দিয়ে শেখ হাসিনার সরকার হটাবেন, সে আশা দুরাশার নাম। আমি তাই বলতে চাই, সব কিছু ছেড়ে দিয়ে সরকারের পরিবর্তন যদি চান, নির্বাচনে আসুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক শক্তি পরাজিত করতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ভোটে আমরা হারব না। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের IMF ও বিশ্ব সংস্থার রিপোর্টই বলে দেয় জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি অকারণে হাক ডাক দিচ্ছে। এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দলটির নেতারা রাতের অন্ধকারে বিদেশি কূটনীতিকদের পদলেহন করার নীতি গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে আব্দুল গাফফার চৌধুরী স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন। 9 সালে ছিলাম 60তম অর্থনীতির দেশ, এখন আমরা 35তম অর্থনীতি দেশে উন্নীত হয়েছি। এই বিশ্ব মন্দার মধ্যে বিএনপির হাক ডাক, এগুলো মানুষকে বিভ্রান্ত করার যে হাক ডাক, সেগুলো হচ্ছে অন্তঃসার শূন্য। সেটা IMF এর রিপোর্ট, বিশ্ব সংস্থাগুলোর রিপোর্ট বলে দিচ্ছে। জনগণ জেগে ওঠায় সরকার আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান সেলিমা রহমান। তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জনবিচ্ছিন্ন, সেইখানে বিএনপির আজকে জয় জয়কার। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আমরা এগিয়ে যাব। সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব আর বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নয়ন ফিরিয়ে আনবো। বৈশ্বিক সংকটের অজুহাতে দেশে বেড়েই চলেছে শিশু খাদ্য ও প্রসাধন সামগ্রীর দাম। নতুন করে বেড়েছে পোলার চালের দামও। বাজার থেকে উধাও চিনি আর সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে কিছু কোম্পানি। বিক্রেতারা জানান, সরকার নির্ধারিত মূল্যে মিলছে না এসব পণ্য। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই শিশু খাদ্য ও অন্যান্য সামগ্রী। এর মধ্যে নবজাতক ও শিশুদের মায়ের দুধের বিকল্প খাবার ও ডায়াপারের দাম বেশ বেড়েছে। এ দুটি পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে ডিটারজেন্ট পাউডারের দাম বেড়েছে কেজিতে 30 টাকা, আর কোম্পানি ভেদে সাবানের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। টুথপেস্ট, শ্যাম্পুর দামও বাড়তি। 150 গ্রামের লাক্সাম ছিল 50-55 টাকা, সেটা অন হয়েছে 85 টাকা। যুদ্ধ চলতেছে, মানে ওদিকে কাঁচামাল আসতেছে না, ওদিকে ডলার দাম বাড়ছে, এই উজুহাতগুলো ওনারা দেয়। বড় কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে ছোট প্রতিষ্ঠানগুলো দাম বাড়াচ্ছে বলে জানান বিক্রেতারা। বাড়াইবার প্রতিযোগিতা, এটাই বেশিরভাগ চলতেছে এখন। ওই কোম্পানি বাড়াইছে, আমরা বাড়াই দিই। দোকানদাররা বাড়াইতেছে নাকি পাইকারিরা বাড়াইতেছে, অনেকজনের কাস্টমার যারা তারা বলতেছে দোকানদাররা বাড়াইতেছে, কিন্তু আমার বাড়ানোর কোনো ওয়ে নাই। বেশিরভাগ কাস্টমারের ক্ষেত্রে কিন্তু আসলে দামটা বাড়ে, কারণ ওনারা যে টার্গেট করে ঋণ নিব, ঋণে নিতে হবে। ওনারা যদি হিসাব করে যে দামটা বাড়ছে, এটা আমি ইউজ করব না, এই মাছটা আমি অন্যটা ইউজ করি, তাহলে কিন্তু আসলে নিম্নস্তরে আসে। নতুন করে বেড়েছে পোলার চালের দাম, একদিন ব্যবধানে কেজিতে বেড়েছে 4 টাকা। যারা করে ওরাই এটার দাম বাড়াইছে, এখন বাড়ার কথা না। বাড়তি কমতির মধ্যে দিয়ে আমরা হিমশিমটা খাইতে আছি। এদিকে মোহাম্মদপুর টাউন হল বাজারে উধাও চিনি। কোম্পানি থেকে চিনি পেতে নিতে হচ্ছে অন্য পণ্য। সংকট না থাকলেও কমেছে ভোজ্য তেলের সরবরাহ। চিনির সঙ্গে আবার বিভিন্ন প্রোডাক্ট নিতে হইতেছে। দাম ওই সময় না কমালে, ওই 20 টাকা না কমালে পারতো,
কমানোর পরে তেল নাই, মার্কেট উদাও। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলো আরো কঠিন হয়ে পড়বে বলে জানান ক্রেতা বিক্রেতারা। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে মোট বিবাহের 50%ই বাল্য বিয়ে, এমন তথ্য জানিয়ে সামাজিক এই ব্যাধির বিস্তার রোধে পারিবারিক সচেতনতায় জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার মতে দেশের 30% জনগোষ্ঠী কিশোর কিশোরীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা গেলে 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। পরে স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবা পেতে কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা অ্যাপ ও ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। আমরা যেটা পরিসংখ্যানে পাই যে 50% নাকি এখনো বাল্য বিবাহ আছে, এবং বাল্য বিবাহ হওয়ার পরেই তারা গর্ভধারণ করে খুব তাড়াতাড়ি, এবং একটি শিশু যদি আরেকটি শিশুকে জন্ম দেয় তাহলে পরে তো দুজনেরই জীবনের ঝুঁকি। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে। প্রথমে ড্যান্ডি, পরে অন্যান্য মাদকে আসক্ত হয়ে পড়ছে পথশিশুরা। এক পর্যায়ে নেশার টাকা জোগাড়ে জড়িয়ে পড়ে চুরি ছিনতাই সহ নানা অপরাধে। পুলিশ বলছে অপরাধ জগতে আলাদা মাত্রা যুক্ত করছে পথশিশুরা। আর সমাজ বিজ্ঞানীদের মতে পথশিশুদের সুপথে ফেরাতে না পারলে একসময় ক্ষতিগ্রস্ত হবে গোটা সমাজ। পথশিশু নিয়ে MA আজিমের 3 পর্ব ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান। দেখে মনে হতে পারে বেলুনের মতো পলিথিন ফুলাচ্ছে অবহেলিত পথশিশুরা, তবে এটি শৈশবে বেলুন ফুলিয়ে আনন্দের চিত্র নয়। প্রকাশ্য ড্যান্ডি নামের মাদক গ্রহণের এমন দৃশ্যের হরহামেশাই দেখা মেলে রাজধানীর বিভিন্ন এলাকায়। ক্ষুধার জ্বালা কমাতে আবার কেউ বা পরিবার থেকে ছিটকে পড়ার কষ্ট ভোলার ভ্রান্ত ধারণা নিয়ে ভয়ানক এ মাদক সেবনে জড়িয়ে পড়ছে। কি করবো, ডেন্ডি খা, ভাত না খাই তাহলে ডেন্ডি 100-120 টাকা দিয়ে ডিব্বা কিনা ডেন্ডি খা। তো আমরা ডেন্ডি খাই, কষ্ট খাই, এই যে মা নাই, এরা কষ্ট। এক সময় এদেরকেই ব্যবহার করে ফুটপাত কিংবা বাস টার্মিনাল ও রেল স্টেশনের বড় ভাই বা খালারা। একবেলা খাবার আর একটু ঘুমানোর জায়গার ব্যবস্থা করে এদের দিয়ে চুরি ছিনতাই সহ নানা অপরাধ করিয়ে নেয় তারা। আমাদের মতন মা জাতেরাই তো সন্তান না, ওরা যদি কখনো আসে তাহলে অগো হাতে উঠায় দেবে। বড় ভাইয়ের আছে, সেখানে ওদের কথা মতো না চললে পর মাইট দিত, বলছে যে এই কাজটা নিয়ে যায়, এখান থেকে সিগারেট নিয়ে আয়। অনেকে বড় ভাইয়েরা আছে যারা ওইখানে স্থায়ী, তো মানে তারা মাদকে আসক্ত, তারাও আমাদেরকে চাইতো মাদকে আসক্ত করতে, তারা বিভিন্ন ধরনের আমাদেরকে অত্যাচার করতে। মেয়ে পথশিশুদের জীবনটা আরো ভয়াবহ। বুঝে ওঠার আগেই ধর্ষণ বা পথে পাওয়া খালাদের হাত ধরে জড়িয়ে পড়ে পতিতাবৃত্তে। মার দূর করতে চায়, কয় বেলাটা টান দিব, এসব কর। যদি তারা তাগর লগে না যায় হইলে নিয়ে কি করবে, নিয়ে ওরা অন্য খারাপ কাজ করতে চায়। মহিলারে নাম দেখছিলাম, সাইড দিয়েছিলাম, ওনারা খারাপভাবে, আবার খারাপ না। পুলিশ বলছে অপরাধ জগতের উপর আরো নেতিবাচক প্রভাব ফেলছে পথশিশুরা। আমি একজন পুলিশের সদস্য হিসেবে আমি বলবো, নিঃসন্দেহে এটা আমাদের একটা সমস্যা। এই সমস্যা আমাদের অপরাধ জগৎকে দারুণভাবে প্রভাবিত করছে। অবশ্য পথশিশুদের অপরাধের দায় সমাজের সবার বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা। এক সময় চুরি ছিনতাইয়ের সাথে যুক্ত হবে, কিন্তু এর জন্য কিন্তু সে দায়ী না, সমাজ তাকে প্রোটেক্ট করতে পারছে না, যার ফলে সে চুরি ছিনতাইয়ের জন্য করতেছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে পথশিশুদের 85%ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদকাসক্ত, আর ঢাকা শহরে তাদের মাদক সেবনের জন্য রয়েছে কমপক্ষে 229টি স্পট। MA আজিম, মোহনা সংবাদ, ঢাকা। ক্রেতা দর্শনার্থীর সমাগম আর বেচা কেনায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের কারণে বিভিন্ন ধরনের গরম পোশাক কিনছেন অনেকে, তবে চাহিদার শীর্ষে রয়েছে কাশ্মীরি শাল। বাহারি নকশায় আকৃষ্ট হয়ে আরামদায়ক শালে বেশি ঝুঁকছেন মেয়েরা। মেলার পরিধি ও নানা সুবিধা বাড়ায় সন্তুষ্ট ক্রেতারা। মাসুদ সুমনের রিপোর্ট।
ভারত ও পাকিস্তানের সীমান্তের এক প্রত্যন্ত এলাকার চিত্র এটি। বছরের বেশিরভাগ সময় প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করেই টিকে থাকতে হয় স্থানীয়দের। শীতের তীব্রতা থেকে বাঁচতে হিমালয় অঞ্চলের ছাগলের শরীর থেকে লোম সংগ্রহ করে বানানো সুতোই তৈরি করেন কাপড়। এরপর নিপুণ বুননে তার রূপ নেয় বাহারি নকশার চাদরে। এটিই বিশ্বখ্যাত কাশ্মীরি শাল। গুণমান, ওজন, উষ্ণতা ও ডিজাইনের জন্য এই শালের ব্যাপক চাহিদা বাংলাদেশেও। তাই বাণিজ্য মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের নজর কেড়েছে কাশ্মীরি শাল। দামে সস্তা, তারপর আবার পরতে আরাম, পিছলানো। কাশ্মীরি শালটা বেশি ভালো, অন্য শাল দেখছি ভালো না, ববলিন ওঠে, অনেক মসৃণ, আরামদায়ক। কাশ্মীরে একটু বেশি, আমি আমার ওয়াইফের জন্য নিচ্ছি আর আমার মেয়ের জন্য। ব্যবসায়ীরা জানান, কাশ্মীরের তাঁতিদের অনন্য শিল্পকর্মযুক্ত এই শাল বাংলাদেশিদের কাছে মূল্যবান শীতের পোশাক। সর্বোচ্চ এখানে সর্বনিম্ন 1500 থেকে শুরু, 5-7,000 10,000 পর্যন্ত নিলে দেওয়া যায়। খুব ভালো বিক্রি হয়েছে আজকে, কাস্টমার ভিড়। আমাদের এখানে 500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 50,000 টাকা পর্যন্ত শাল আছে। একটা কাপড়ে কাজ করে একজন 1 বছর 1.5 বছর, যেগুলো আমরা 50,000 1 লক্ষ টাকা চার্জ করি। মেলার পরিসর, সুযোগ সুবিধা সঙ্গে দৃষ্টিনন্দন এক্সিবিশন সেন্টার, যাতায়াত ব্যবস্থা আর সুবিশাল পার্কিং লট নজর কেড়েছে দর্শনার্থীদের। ওখানে যেতে অনেক সময় লাগবে, এখানে অনেকটা খোলামেলা জায়গার ভিতরে রয়েছে। এখানে হয়তো অতটা খোলামেলা ছিল না, এখানে তো অনেক খোলামেলা, অনেক স্পেস আছে। পরিবেশও খুব সুন্দর, আইন শৃঙ্খলা রক্ষাকারী খুব ভালোভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে। শেষের দিনগুলোতে মেলা আরো জমে উঠবে এমন আশা সবার। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হলে ভাতা দেওয়ার কোনো সুযোগ নেই, তবে ভাতা প্রাপ্ত ব্যক্তি সনদ না পেলে আবেদন করতে পারবেন। মন্ত্রী জানান, এরই মধ্যে সারা দেশে 1,82,352 জন মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট এবং 95,245টি স্মার্ট আইডি কার্ড দেয়া হয়েছে। আগামী 22 জানুয়ারি শুরু হবে জাতীয় কৃমি সপ্তাহ। প্রথম ধাপে 44 জেলার প্রাথমিক এবং মাধ্যমিকের 2,60,00,000 শিক্ষার্থীকে ওষুধ খাওয়ানো হবে। কার্যক্রম চলবে 31 জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক A.B.M. খুরশিদ আলম এ তথ্য জানান। 2025 সালের মধ্যে বাংলাদেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কাজ করছে বলেও জানান তিনি। আমরা প্রথম ধাপে 44টা জেলায় এবং 8টা সিটি কর্পোরেশনে আমরা কাজ শুরু করছি, আর পরবর্তীতে বাকিটা হবে। আপনারা জানেন যে কৃমি এমন একটি রোগ, কৃমিতে আক্রান্ত হওয়া, যে নিউট্রিশন এর একটা সিংহভাগ কৃমি খেয়ে ফেলে। রেলওয়ে স্টেশনে আছে, বাস স্টেশনে আছে, রাস্তায় আছে। এই সমস্ত বাচ্চাদেরকে কিভাবে এই কাজের আওতায় নিয়ে আসা। উন্নয়নে এগিয়ে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। এবার রাস্তা পারাপারে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে 38টি ফুট ওভারব্রিজ নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। চলতি বছরই অন্তত 15টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট। লাঙ্কন বাজার, জিসি, নিমতলা, 1 2 নম্বর গেট সহ নগরীর ব্যস্ততম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও পথচারীরা। ফুটওভার ব্রিজ না থাকায় এইসব এলাকায় হাজার হাজার মানুষ সড়কের উপর দিয়ে পারাপার করতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে পড়ে মূল্যবান সময় গাড়িতেই চলে যায়। তাই মানুষের সুবিধার্থে এবং যানবাহনের গতি আনতে আগামী 1 বছরের মধ্যে 10 থেকে 15টি ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হবে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়ন চান নগরবাসী। ওভারব্রিজ না থাকাতে আমি কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসছি। রাস্তাঘাট পার হওয়ার খুব সমস্যা পড়ে যায়, বিশেষ করে বাচ্চাদের স্কুলের গুলোতে যাতায়াতের খুব প্রবলেম। আমাদের মতো অনেক ছোট ছোট মেয়েরা রাস্তা পার হয়, আমাদের ভয়ও লাগে। এটা যত দ্রুত বাস্তবায়ন হয় তত আমাদের সবার জন্য এটা মঙ্গল। এটা অবশ্যই একটা প্রশংসা করার মতোই পদক্ষেপ। এটা যেন আসলে দ্রুত বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদের মতো সাধারণ পথচারীদের জন্য এটা আসলে উপকার হবে। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় পথচারীরা। ইতিমধ্যে ফুটওভার ব্রিজের ডিজাইনের কাজ শুরু করেছেন।
1 বছরের মধ্যে 10 থেকে 15টি করা হবে। তা আমরা মোট 38টা ফুটওভার ব্রিজ আমরা করার পরিকল্পনা আছে। সেখানে ফুটওভার যেমন জিসি মোড, 2 নম্বর গেট, নিমতলা, ইপিজেড, এরকম গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে আমরা প্রথমে ফুটওভার ব্রিজ করার পরিকল্পনা আছে। ফুটওভার ব্রিজ যেন মানুষের চলাচলের উপযোগী হয় এমনটাই প্রত্যাশা করেন নগরবাসী। সুমন কুমার দে, মোহনা সংবাদ, চট্টগ্রাম। নাটোরের সিংড়ায় ক্ষিদ্র বড়িয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর নাম পুনরায় সংযুক্ত করার পাশাপাশি অবকাঠামো উন্নয়নে জোর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়রা। আর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাটোরের সিংড়া প্রতিনিধি ইমরান আলী রানার তথ্যে বদিউজ্জামান সুজনের 2 পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। ইতিহাস চাইলেই মুছে ফেলা যায় না, যুগের পর যুগ পার হলেও তা প্রকাশ্যে আসবেই। এরই সত্যতা মিলেছে নাটোরের সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের নামকরণ নিয়ে। দালিলিক প্রমাণ রয়েছে বিদ্যালয়ের জমির মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরুতে এর নাম ছিল ক্ষিদ্রবড়িয়া বঙ্গবন্ধু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তবে ক্ষমতার দাপটে সে প্রমাণ চাপা দেয়া হলেও প্রায় 4 যুগ পর আবারও সামনে এসেছে বঙ্গবন্ধুর নাম। এখন আমরা দাবি করছি বঙ্গবন্ধুর নামে স্কুলের নামকরণ করা হোক। বঙ্গবন্ধুর নামে এই স্কুলের নাম ছিল, আবার আমরা এই বঙ্গবন্ধুর নামে স্কুল করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর নামে বিদ্যালয়ের নামকরণ করা হোক। 9টি গ্রামে নিয়ে এই প্রতিষ্ঠান, আমরা চাই বঙ্গবন্ধুর নামে স্কুলটি পুনঃস্থাপিত করা হোক। জোর দাবি জানাচ্ছি যে এটা বঙ্গবন্ধুর নামে স্কুলটা হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাগজপাতিগুলো সংগ্রহ করে এই বিদ্যালয়ের নাম আবারও বঙ্গবন্ধুর নামকরণ করা হোক। প্রতিষ্ঠার পর বিদ্যালয়টিতে লাগেনি সংস্কারের কোনো ছোঁয়া। ভাঙা টিন আর স্যাঁতস্যাঁতে পরিবেশে চলছে শিক্ষা কার্যক্রম। বঙ্গবন্ধুর নাম অন্তর্ভুক্তি সহ এর অবকাঠামো উন্নয়নের দাবিও তুলেছেন সবাই। এলাকাবাসীর দাবি বঙ্গবন্ধুর নামে এই হাই স্কুলটির নামকরণ হোক এবং একটি নতুন ভবন আমাদের দাবি। নতুন একটা বিল্ডিং জরুরি দরকার, আমাদের গ্রামের ছেলেমেয়েরা ভালোভাবে যেন পড়তে পারে। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টিতে বঙ্গবন্ধুর নাম সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে যদি আমাদের কোনো মিটিং করার প্রয়োজন হয়, আমরা মিটিং করে দাতা যে নামে দান করেছিল সেই নাম যদি পুনরায় বহাল করার সুযোগ থাকে, আমরা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। ক্ষমতার দাপটের কাছে নিরুপায় থাকলেও প্রতিষ্ঠানটির নামকরণ নিয়ে যুগ যুগ ধরে যে ক্ষত বয়ে বেরিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে, তা মুছে দেওয়ার দাবি জানিয়েছেন নাটোরের সিংড়াবাসী। বদিউজ্জামান সুজন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। স্থিতিশীল হচ্ছে রিজার্ভ, প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 10,600 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন। সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, বিএনপিকে কাদের? কূটনীতিকদের পদলেহন করছেন দলটির নেতারা, বললেন হাসান। বৈশ্বিক সংকটের দোহায়ে লাফিয়ে বাড়ছে খাদ্য সহ প্রসাধনীর দাম। বাজারে উধাও চিনি, সরবরাহ নেই সয়াবিন তেলের। এবং রাজধানীতে বাড়ছে মাদকাসক্ত পথ শিশুর সংখ্যা, জড়াচ্ছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধে। সামাজিক অবক্ষয় ঠেকাতে প্রশাসনিক নজরদারির তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।